হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং। আমরা জানি এই চ্যাপ্টারের দুইটা অংশ রয়েছে। প্রথম অংশে রয়েছে এটার প্রোগ্রাম ডিজাইন এবং দ্বিতীয় অংশে প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা আছে। তো আমরা এই লেকচার থেকে চ্যাপ্টার 5 শুরু করব এবং অবশ্যই আমরা চ্যাপ্টার 5 এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা অংশকেই প্যারালালি পড়ব। এই জন্য প্যারালালি পড়বো যেহেতু প্রথম অংশে আমরা একটা জিনিসকে ডিজাইন করব এবং দ্বিতীয় অংশে সেই জিনিসটাকে ডেভেলপ করব। সো আমরা যদি সেটাকে প্যারালালি পড়ি তাহলে আমাদের কাছে জিনিসটা খুব ইজিয়ার হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের প্রথম অংশ মানে 5.1 প্রথম যে অংশটা সেই অংশের মধ্যে আমাদের কিছু থিওরি পার্ট রয়েছে। আমরা থিওরি পার্টগুলোকে একদম আমাদের যে মেইন টপিক সেগুলো শেষে আমরা থিওরি পার্টগুলোকে দেখব এবং পড়ানোর মাঝখানে আমার যতটুকু মনে হবে বলা দরকার আমি ঠিক ততটুকু বলে আমি শুরু করব। সো আমরা এই চ্যাপ্টারে শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে একটা ইন্টার রিলেটেড চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার কোনো কিছুকে মিস করা যাবে না। ডেফিনেটলি প্রত্যেকটা লেকচারকে সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে। সো নাও আমরা শুরু করছি আমাদের প্রথম টপিকস। আমাদের প্রথম টপিকসটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। সহজ কথা যদি বলতে চাই, আমি যে ভাষায় কথা বলি সেই ভাষাটা হচ্ছে আমরা মানুষের জন্য বলি, মানুষ বুঝতে পারে, রাইট? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ভাষা যে ভাষা আমার কম্পিউটারকে কমান্ড দেওয়ার কাজে ব্যবহার হবে। এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে এবং মানুষ এবং যন্ত্রের মধ্যে একটা কথা আদান প্রদান করা যায় এবং সেই অনুযায়ী কম্পিউটার কাজ করতে পারে। সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখানে অবশ্যই নির্দিষ্ট কিছু শব্দ থাকবে, কিছু সিনটেক্স থাকবে, যে সিনটেক্সগুলো দিয়ে কম্পিউটার বুঝতে পারবে। আর সেই সিনটেক্সগুলো আমাদের শিখতে হবে যদি আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে হয়। খুবই সিম্পল, খুবই ইজি একটা চ্যাপ্টার। যদি কেউ মনোযোগ দিয়ে শিখতে পারে, এর থেকে ইজি কিছু নেই। টোটাল এন্টার বইতে আমার কাছে মনে হয় এর থেকে ইজি কিছু হবে না। সো আমরা যদি প্রথম যে টপিকসটা সেই টপিকসটাতে আসি। সো এই ল্যাঙ্গুয়েজের যে মূল কাজ সেটা হচ্ছে আমরা কম্পিউটারকে দিয়ে একটা সফটওয়্যার বানাবো এবং বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করব যেটা কম্পিউটার বুঝতে পারবে। এবং বিভিন্ন কম্পিউটার যে বা বিভিন্ন যে যন্ত্র, ইলেকট্রনিক্স যে ডিভাইস যাদের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, এদের মধ্যে যে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, এদের যে কাজ, এই কাজগুলো কিন্তু সাধারণত এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই করা হয়। তো আমাদের কাছে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে বর্তমান সময়ে এসে, বাট শুরুর দিক থেকে কিন্তু এত ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল ছিল না। আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম বেসিকটুকু থিওরি পার্টে দেখি, সেখানে আমরা অবশ্যই দেখতে পাবো যে প্রথম দিকে ছিল ফার্স্ট জেনারেশন, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম বিভিন্ন জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল। তো এর মধ্যে সি ল্যাঙ্গুয়েজ থেকে এখনো পর্যন্ত এটাকে আইডিয়াল একটা ল্যাঙ্গুয়েজ ধরা হয়, কারণ যেহেতু এটা মানুষ এবং কম্পিউটারের মধ্যে খুব ইজিলি কমিউনিকেট করতে পারে। তো সি হচ্ছে একটা আধুনিক প্রোগ্রামিং ভাষা বলা যায় এবং এটাকে কেস সেন্সিটিভ বলা হয়। কেস সেন্সিটিভ কথার অর্থ এই যে আমরা সাধারণত বড় হাতের এ বি সি ডি কে আমরা এটাকে বলি আপার কেস, আর ছোট হাতের গুলোকে লোয়ার কেস বলি। সো সি ভাষা এমন একটা ভাষা যেখানে বড় হাতের এবং ছোট হাতের এ যদি আমি লিখি তাহলে কম্পিউটার দুইটাকে ভিন্ন ভিন্নভাবে চিনবে। লাইক আমি যদি লিখি যে অ্যাপেল, এখানে বড় হাতের এ দিয়ে যদি অ্যাপেল লিখি অথবা ছোট হাতের এ দিয়েও যদি অ্যাপেল লিখি, দুইটা যদিও আমাদের কাছে একই কিন্তু কম্পিউটারের কাছে দুটো ভিন্ন শব্দ হবে, কারণ এক জায়গায় বড় হাতের বা আপার কেস এবং আরেক জায়গায় ছোট হাতের অথবা লোয়ার কেস ব্যবহার করা হয়েছে। সো কম্পিউটারের কাছে সাধারণত এই ধরনের সেন্সিটিভিটি রয়েছে। ওকে, তো যার কারণে এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো কেস সেন্সিটিভিটি সি প্রোগ্রামিং এ রয়েছে। সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেস সেন্সিটিভিটি থাকে, এক্সেপশনাল কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, দেন আমরা যদি বলি পাইথন, সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমরা বর্তমান সময়ে যে চ্যাট জিপিটি ব্যবহার করছি বা যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি, সেগুলো সবই সাধারণত পাইথনের অনেক ব্যবহার রয়েছে সেখানে। তারপর জাভা রয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েডের জন্য, সি প্লাস প্লাস সেটা সি এর একটা আপডেটেড ভার্সন, সেটা রয়েছে, জাভা স্ক্রিপ্ট রয়েছে, এইচটিএমএল সিএসএস রয়েছে। যদি আমরা এইচটিএমএল সিএসএস লাস্ট যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 4 সেখানে পড়েছি। এইচটিএমএল কে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর সি কে বলা হয় কেস সেন্সিটিভ অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই হচ্ছে আমাদের একদম বেসিক ধারণা। সি হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। সহজ কথা বললে এই ভাষার কাজ হচ্ছে কম্পিউটারকে কমান্ড দেয়া, যে কমান্ড দিয়ে সে সাধারণত আমাদের উদ্দেশ্যে কোনো সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা অপারেটিং সিস্টেম বা একটা হার্ডওয়্যারকে পরিচালনা করবে। এর জন্য আমরা সি ভাষাটাকে শিখবো। সো খুবই সহজ। আমরা একটা একটা করে পরবর্তী স্লাইডে চলে আসলাম। সমস্যা সমাধানের মেথড। সাধারণত আমাদের ডেইলি লাইফে আমরা যা কিছুই করি না কেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা সমস্যা, কারণ এইগুলোকে সমাধান করার জন্যই আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। মানে ধরেন আমি যদি বলি যে কোনো একটা সংখ্যা বা দুইটা সংখ্যাকে যোগ করতে হবে, সো দ্যাট মিনস এটা একটা অবশ্যই প্রবলেম, আর এই প্রবলেমের জন্য আমাদের স্টেপ নিতে হয়, রাইট? সো সমস্যা যেই কাজটা করার জন্য আমাদের সমাধানের ওয়ে খুঁজতে হবে, সেগুলোই হচ্ছে সমস্যা। সো পাঠ্যবই অনুসারে যদি আমরা বলি, আমাদের প্রথম চ্যাপ্টারে
5.1 যেটা, সেখানে অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট নিয়ে কথা বলা আছে এবং দ্বিতীয় অংশে সি প্রোগ্রামিং নিয়ে কথা বলা আছে। ইন শর্ট আমি এখানে লিখে দিছি আসলে কোন পার্টের কি কাজ। অ্যালগরিদমের কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনো একটা সমস্যার সমাধান করবে, ফ্লো চার্ট হচ্ছে সেই সমস্যাটাকেই সমাধান করবে তবে চিত্রের সাহায্যে করবে। সো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট একই রকম জিনিস, এটা জাস্ট সি প্রোগ্রামিং করার আগের স্টেপ। আমরা যে কোনো একটা কাজ করার আগে অবশ্যই সেই কাজের জন্য আমরা কিছু প্ল্যান করি, সেই প্ল্যানিং মূলত হচ্ছে সেই আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, আর সেটা এক্সিকিউশন এবং সেই কাজটা করাটাই হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা তারপরে যে স্লাইড সেখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যালগরিদম নিয়ে কিছু কথা বলা আছে। আমরা এখানে ইন ডিটেলস বলবো অ্যালগরিদম জিনিসটা কি। সহজ কথায় যদি আমি আমার ভাষায় বলি, অ্যালগরিদম হচ্ছে আমার কাছে যে সমস্যাটা থাকবে সেটা সমাধান যদি আমি ধাপে ধাপে এরকম ধাপ 1, ধাপ 2, 3, 4, 5 এভাবে করে লিখি, সেটাই হবে আমাদের অ্যালগরিদম। ওকে, সো সাধারণত সকল অ্যালগরিদমের ক্ষেত্রে মনে রাখতে হবে ধাপ 1 সবসময় শুরু করা হবে এবং ধাপ 5 সবসময় হবে আমাদের কাজটাকে শেষ করা। এখানে আমি বোঝার সুবিধার্থে ধাপ 5টা দিয়ে রেখেছি, এখানে আরো বেশি ধাপ হতে পারে, সমস্যা অনুযায়ী বাড়তে পারে, কমতে পারে, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমাদের কাজের স্টেপটা আমরা দেখছি যে সবসময় প্রথম ধাপটা হবে শুরু করা এবং সর্বশেষ ধাপটা সবসময় হবে কাজটাকে শেষ করা। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমের মূল সিকোয়েন্স। আমরা পরের টপিকসে যাই, সেটা হচ্ছে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র জিনিসটা কি। প্রবাহ চিত্র হচ্ছে আমার যে সমস্যাটা থাকবে সেই সমস্যাটাকে যদি আমি চিত্রের সাহায্যে ধাপে ধাপে বিভিন্ন চিত্রের সাহায্যে আমি এটাকে প্রকাশ করি, সেটাকে বলা হয় ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। তো এটার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন ব্যবহার করব, বিভিন্ন ধরনের তীর ব্যবহার করব, মানে যে তীর উপরের দিকে কিছু বা নিচের দিকে কিছু এই ধরনের জিনিসপত্র ব্যবহার করব। সো সহজ কথায় বলতে আমি যেই সমস্যাটা সমাধান করতে চাই সেটাকে যদি আমি চিত্রের সাহায্যে সমাধান করে দেখাতে পারি সেটাকে বলা হয় প্রবাহ চিত্র। তবে প্রবাহ চিত্র বোঝার জন্য বা এটাকে করার জন্য আমাদের কিছু চিত্রের সাথে পরিচিত হতে হবে। আমাদের বইতে কিন্তু অনেকগুলো চিত্র রয়েছে, এর মধ্যে আমরা জাস্ট কয়েকটা চিত্র এখানে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বইতে পাবে। তো এই চিত্রগুলো হচ্ছে মূলত আমাদের এই এন্টায়ার চ্যাপ্টারে যতগুলো অ্যালগরিদম ফ্লো চার্ট করব তার জন্য আমাদের প্রয়োজন হবে, বাকিগুলো আমরা জাস্ট জেনে রাখবো আমাদের এমসিকিউ এর জন্য। ওকে, সো আমাদের এই যে ডিম্বাকৃতি যে চিত্রটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের স্টার্ট বাই স্টপ চিত্র। মানে কোনো একটা কাজ শুরু করার জন্য আমরা চিত্র ব্যবহার করি, শেষ করার জন্য আমরা এই চিত্রটাকে ব্যবহার করি। তারপরে এই যে সামান্তরিকের মতো যে চিত্রটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য। কোনো একটা কাজের জন্য আমাদের ইনপুট নেওয়া লাগতে পারে, আউটপুটও দেখা লাগতে পারে, এই ধরনের কাজের জন্য আমরা এই সামান্তরিকের চিত্রটা ব্যবহার করি। তারপর আমাদের হচ্ছে প্রসেসিং বক্স বা প্রক্রিয়াকরণ। কোনো একটা জিনিসকে যদি আমাদের সমাধান করতে হয়, যেমন কোনো একটা যোগের কাজ, বিয়োগের কাজ, অথবা কোনো একটা সূত্রর বা কোথাও একটা ক্যালকুলেশন আছে, কোথাও একটা সমীকরণ রয়েছে, এই ধরনের কাজগুলোকে করার জন্য আমাদের ব্যবহার করতে হয় এই ধরনের আয়তাকার বক্স অথবা প্রসেসিং বক্স অথবা প্রক্রিয়াকরণ বক্স, যেটাই বলো না কেন। তারপর আমাদের এই যে ডায়মন্ড শেপের যে চিত্রটা আছে, এটাকে আমরা বলি ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। আমরা এগুলো দেখবো যে কোথায় কোনটা কেন ব্যবহার হচ্ছে, আমরা জাস্ট আজকে চিনে রাখতেছি। সো ডিসিশন বক্সটা হচ্ছে ডায়মন্ডের মতো দেখতে। কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য এই বক্সটা হয়। লাইক আমি যদি বলি 5 ইজ গ্রেটার দেন 2, হ্যাঁ 5 2 এর থেকে বড়, এই যে ডিসিশনটা, এটা কথাটা ট্রু না ফলস, ডেফিনেটলি এটা ট্রু। তাহলে এরকম ধরনের যদি কোনো ডিসিশন নিতে হয় তখন আমরা এই ধরনের ডিসিশন বক্স ব্যবহার করি। তারপর আমাদের একটা ফ্লো লাইন বা যে লাইনগুলো তীরের মতো উপরের দিকে বা নিচের দিকে প্রকাশ করে, যে প্রবাহটা কি উপরের দিকে হচ্ছে না নিচের দিকে হচ্ছে চিত্রের, এটা প্রকাশ করার জন্য আমরা এই ধরনের ফ্লো লাইন ব্যবহার করি। আরেকটা চিত্র থাকে, সেটা হচ্ছে কি গোল বৃত্ত, সেটাকে আমরা কানেক্টিং বক্স বলি, সেটাকে আমরা ইন ফিউচার পরবর্তী লেকচারগুলোতে দেখবো। তো এই হচ্ছে বেসিক চিত্র। আরও অনেক ধরনের চিত্র হয়, সেগুলো যদি আমাদের প্রোগ্রামিংয়ে আমরা এই চ্যাপ্টারের জন্য ব্যবহার হয় না, কোথাও হবেও না, আমরা জাস্ট যেগুলো আমাদের প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন হবে সেগুলো আজকে দেখছি। আচ্ছা, সো তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং জিনিসটা কি। সি প্রোগ্রামিং আমরা অলরেডি বলে আসছি, এটা হচ্ছে একটা ভাষা এবং এটা একটা উচ্চস্তরের কম্পিউটারের ভাষা, যেটা সাধারণত কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন কমান্ড দিতে ব্যবহার করা হয়। এবং এইটা সিস্টেম সফটওয়্যার বা অথবা অপারেটিং সিস্টেম অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন এগুলো তৈরিতেই ব্যবহার করা হয়। দ্যাট মিনস আমি কম্পিউটারকে দিয়ে যদি কোনো কাজ করাতে চাই, অবশ্যই আমার সি ভাষার প্রয়োজন হচ্ছে এই চ্যাপ্টারের জন্য, রাইট? ফাইন। দেন আমরা একটা বেসিক সি প্রোগ্রামিং এর এখানে কিভাবে লিখতে হয় একটা কোডিং দিয়ে রেখেছি। এটা এখনই বোঝার খুব একটা দরকার নেই, জাস্ট জানার জন্য যে আসলে কিভাবে কাজটা হয়। যেমন আমরা এখানে প্রিন্টএফ মানে প্রিন্ট করতে চাচ্ছি আমার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা চাচ্ছি প্রিন্টএফ হ্যালো স্টুডেন্ট, এই দুইটা শব্দ আমরা এখানে চাচ্ছি প্রিন্ট হোক। এই যে আমাদের এটা ইনপুট, আমরা এইভাবে কোডিং করব এবং আমরা আউটপুট মানে কনসোলে আমরা এরকম রেজাল্ট দেখব।
কনসোল হচ্ছে আমরা যেখানে প্রোগ্রামিং করার পরে যেখানে আমরা আউটপুটটা দেখি সেই জায়গাটাকে আমরা বলি এরকম কনসোল। আমরা এটা ইন ফিউচার যখন প্রোগ্রামিংগুলো হাতে কলমে করব তখন অবশ্যই আমরা এই ব্ল্যাক স্ক্রিনে আমরা এই আউটপুটগুলো দেখব। আর এটা এখনই বোঝার প্রয়োজন নেই, আমরা অবশ্যই সি প্রোগ্রামিংয়ের ডিটেলস আলোচনায় আসবো, তখন আমরা এগুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করব। জাস্ট এক্সাম্পল স্বরূপ এখানে দিয়ে রেখেছি যে কিভাবে সি ভাষাটা লেখা হয়, সেটার একটা জাস্ট ডেমো। সো সি ভাষা সম্পর্কে আশা করি সবার আইডিয়া ক্লিয়ার যে সি ভাষা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা দিয়ে কম্পিউটারকে কমান্ড দেওয়া হয় বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার তৈরি করার জন্য। দেন আমাদের নেক্সট টপিকস হচ্ছে আমাদের সরাসরি আমরা সমস্যা চলে আসব। এখানে একটা সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে অ্যালগরিদম অফ ফ্লোচার্টের সাহায্যে। সাধারণত আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দুইটা সংখ্যা যোগ করো, সো অবভিয়াসলি এটা যে কেউ পারবে, রাইট? সো আমি যদি বলি যে এটাকে কি স্টেপগুলো কী হবে যোগ করার জন্য, আমি যদি তোমাকে বলি যে দুইটা সংখ্যা যোগ করো, তাহলে তুমি কি করবা? প্রথমে কাজটা শুরু করবা, দেন আমাকে জিজ্ঞেস করবো কোন দুইটা সংখ্যা যোগ করবো, রাইট? তাহলে সেই দুইটা সংখ্যা ডেফিনেটলি আমি তোমাকে বললাম ধরো 5 আর 2, আরেকজন ধরো বলো 3 and 7, আরেকজন বলো ধরো 2 and 3। সো এক একজন এক এক রকম সংখ্যা বলতে পারে। তো সেই দুইটা সংখ্যা তুমি নিলা, ইনপুট নিলা, তারপর তুমি কি করবা? ডেফিনেটলি এই দুইটা সংখ্যাকে যোগ করবা, লাইক 5 + 2 অথবা 2 + 3 হোয়াট এভার। দেন যোগ করার পরে সেখানে একটা রেজাল্ট আসবে, ধরো 5 + 2 করলে রেজাল্ট আসবে 7। সেটা কি করবো? আমাকে প্রিন্ট করবো, মানে ফলাফলটাকে বলবা অথবা দেখাবা আউটপুট হিসেবে। আর সবশেষে যেহেতু কাজ শেষ, কাজটাকে শেষ করে দিবা। এই কাজটাই, যেই কথাগুলো বললাম এটাকে লিখে দিলে অ্যালগরিদম হয়ে যায়, এর থেকে কঠিন কিছু না। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি। ধাপ 1-এ আমাদের কাজ শুরু করি, এটা লিখতেই হবে সবসময়। ধাপ 2, সেখানে আমরা যেহেতু দুইটা সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে, দুটি সংখ্যা আমরা এ ও বি ইনপুট নিই। এখানে আমরা লিখবো, এখানে নি 9 রসিকার রস্যই হবে নি। এর কারণ হচ্ছে এখানে আমরা কোনো ফিক্স নাম্বার নিচ্ছি না, কিন্তু লাইক 5 আর 2 এরকম নাম্বার নিচ্ছি না, এখানে আমরা নিচ্ছি এ ও বি। এর কারণটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং করি তখন আমরা সবাই যেন ইনপুট দিতে পারে সেই হিসেবে প্রোগ্রামিং করি। এখানে 5 আর 2 দিলে এই প্রোগ্রামটা শুধুমাত্র 5 আর 2 এর জন্যই হতো। তো আমি এখানে এ ও বি ধরে নিচ্ছি চলক হিসেবে, যেন যে কোনো কিছু এখানে দেওয়া যায়। ওকে, লাইক এর জায়গায় তুমি 5 লিখতে পারো, বি এর জায়গায় 2, অথবা এর জায়গায় 10, বি এর জায়গায় 20, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো নিজের ইচ্ছা মতো ইনপুট দেওয়ার জন্য আমরা দুটো সংখ্যাকে এ ও বি চলক হিসেবে ধরে রেখেছি। সো দুটো সংখ্যা যে কোনো কিছু এখানে হতে পারে। তো ধাপ 3-এ যদি ইনপুট হয়ে যায়, এরপর আমার কাজ অবশ্যই যোগ করা। সো আমরা এখানে সংখ্যা দুটি যোগ করব, সংখ্যা দুটি যোগ করি, জাস্ট লিখে দিয়েছি, আর মাঝখানে ইকুয়েশনটা দিয়ে দিয়েছি যে এ আর এ প্লাস বি। সো এখানে এক্স নামে আমি আরেকটা চলক ধরেছি এই জন্য যে যেহেতু এ বি কে যোগ করবো, তাহলে যে ফলাফলটা আসবে এটা যেন এক্স এর কাছে থাকে। দ্যাটস আমরা লিখেছি এখানে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, যোগ করি। এটা ব্র্যাকেটে লিখেছি, তোমরা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, তবে আমি প্রেফার করছি এখানে ব্র্যাকেটটা ব্যবহার করাই। তো এখানে বোঝাই যাচ্ছে যে এক্স এর কাছে যেহেতু ফলাফল রয়েছে, তো আমরা ধাপ 4-এ এসে যোগফল যেটা থাকবে সেটা আমরা এক্সটাকে প্রকাশ করি। আচ্ছা, এখানে এক্সটা নিচ্ছে এই জন্যই যে এ বির মান কি হবে আমি জানি না, আর রেজাল্ট কি হবে সেটাও আমি জানি না। সো মান যেটাই আসুক না কেন, রেজাল্টটা অবশ্যই এক্স এর কাছে থাকবে, তাই আমরা এখানে এক্সটাকে নিয়েছিলাম। সো এখানে যোগফল হিসেবে এক্সটাকে প্রকাশ করে বলে দিচ্ছি। যেহেতু আমার যোগ করা শেষ, ফলাফলও প্রকাশ করা শেষ, সো সেহেতু আমাদের কি করতে হবে? কাজটাকে শেষ করে দিতে হবে। সো ধাপ 5-এ আমরা কাজটাকে শেষ করেছি। সো এই হচ্ছে অ্যালগরিদম, খুবই সিম্পল, একবার ভালো করে দেখলেই হবে। এবং এরকম না যে এখানে যে শব্দগুলো যেভাবে লেখা আছে একদম হুবহু সেভাবেই হতে হবে। ইটস অল আপ টু ইউ, তোমার যেভাবে কমফোর্টেবল তুমি সেভাবেই লিখতে পারো, এটা কোনো ম্যাটার করে না। তুমি এখানে কাজ শুরু করির জায়গায় শুধু লিখতে পারো শুরু করি, অথবা শুরু লিখলেও হবে। দুটি সংখ্যা এ ও বি ইনপুট নিয়ে এখানে তুমি চাইলে নিতে পারো যে এ ও বি ইনপুট নিয়ে শুধু এটা লিখতে পারো। এরপর আমরা এখানে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি যোগ করে লিখেছি, তুমি চাইলে লিখতে পারো এক্স ইকুয়াল এ প্লাস বি ব্যবহার করি। ধাপ 4-এ যোগফল প্রকাশ করে লিখেছি, তুমি চাইলে লিখতে পারো এক্স প্রকাশ করি অথবা ফলাফল প্রকাশ করি, সমস্যা নেই। ধাপ 5-এ একই রকম ভাবে কাজ শেষ করি, অথবা শুধু শেষ করি, অথবা শেষ লিখলেও হবে। সো এইটা হচ্ছে একদম প্রপার একটা স্টেপ, যে তুমি তোমার ইচ্ছা মতো লিখবে, জাস্ট এটা ফলো করতে হবে যেন কথার মাঝখানে কোনো চেঞ্জেস না হয়ে যায়। লাইক তুমি এখানে লিখলা কাজ শুরু করতে হবে, পরে এসে লিখলা যে ইনপুট নেই, তারপর লিখলা যে যোগ করতে হবে, তারপর আবার লিখলা যে প্রকাশ করি, এরকম যেন না হয়ে যায়, মানে একটা ফ্লো থাকে। তাই তুমি যদি প্রথমে লিখো যে কাজ শুরু করতে হবে, তারপর লিখবে ইনপুট নিতে হবে, এভাবেই লিখবে। আর যদি লেখো করি, তাহলে মানে নিজের দিক থেকে বলে সব জায়গায় করি, মানে এই প্যাটার্নেই যেন হয়। তো এটা হচ্ছে একদম সিম্পল, দুটো সংখ্যাকে যোগ করার জন্য আমরা অ্যালগরিদম করে ফেললাম। যে কাজগুলো আমরা করতাম, মানে না লিখে করতাম, সেই কাজগুলো আমরা এখন লিখে লিখে দেখাচ্ছি, এই আর কি। দেন আমরা ফ্লো চার্টে যদি এবার ব্যবহারটা দেখি, খুবই ইন্টারেস্টিং। এটা অ্যালগরিদম হইলে ফ্লো চার্ট হয়ে যায়। তো ফ্লো চার্টটা দেখি এখন। প্রথমে আমাদের কাজটাকে যেহেতু শুরু করতে হবে, আমরা দেখে আসছিলাম যে এরকম ডিম্বাকৃতি যে
বক্সটা, সেটাই হচ্ছে আমাদের স্টার্ট। সো আমরা এখানে স্টার্ট করলাম বক্সটা দিয়ে। তারপরে স্টেপ আমাদের ইনপুট যেহেতু নিতে হবে এ ও বি, আমরা এটা সামান্তরিকের মতো বক্স নিলাম এবং সেখানে থেকে আমি ইনপুট এ বি, ইংরেজিতে লিখতে পারো, বাংলাও লিখতে পারো, তবে আমি ইংরেজিটা এখানে প্রেফার করি। সো ইনপুট এ কমা বি লিখে দিলে হচ্ছে, যেহেতু আমাদের দুইটা ইনপুট, এটা জাস্ট শর্ট ফর্ম এবং চিত্রের সাহায্যে প্রকাশ করতে হয়। তারপর ধাপ 3 রয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি যোগ করি। সো মনে থাকার কথা, যেহেতু এটা একটা ইকুয়েশন, একটা সমীকরণ, ক্যালকুলেশন আছে, সো আমাদের এখানে প্রক্রিয়াকরণের বক্স লাগবে যেটা আয়তাকার, আমরা সেই বক্সটা দিচ্ছি এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এর মানে হচ্ছে এ প্লাস বি এর যোগফলটা এক্স এর কাছে থাকবে। এবং ধাপ 4 এসে আমাদের যোগফলটাকে প্রকাশ করতে হবে যেহেতু, সো ইনপুট আর আউটপুট বক্স সেম আমরা বলে আসছিলাম। সো একই রকম ভাবে আমরা আউটপুট বক্সটাও সেম সামান্তরিকের মতো একটা বক্স নিলাম এবং সেখানে লিখে দিলাম প্রিন্ট এক্স, যেহেতু ফলাফলটা এক্স এর কাছে আছে। প্রিন্ট মানে তো ছাপানো না, প্রকাশ করা। আমরা এখানে প্রিন্ট শব্দটাই ব্যবহার করবো, এখানে তুমি চাইলে আউটপুট এক্সও লিখতে পারো, তবে আমি প্রেফার করতেছি প্রিন্ট। এর কারণ আমরা যখন সি প্রোগ্রামিং এ যাব তখন আমরা ফলাফল প্রকাশের জন্য প্রিন্ট শব্দটাই ব্যবহার করব, সাথে আর একটু এফ থাকবে, হোয়াট এভার, সেটা পরে বলবো, বাট প্রিন্ট শব্দটাই থাকবে। সো আমরা একই প্যাটার্নে থাকলে আমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। দেন আমাদের যেহেতু কাজটা শেষ, তাহলে আমরা এখানে অবশ্যই স্টপ বক্সটা আবার ব্যবহার করব। ফাইন। সো এই হচ্ছে আমাদের খুব সহজ কথা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবং তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি একদম চোখ বন্ধ করে 18 থেকে 20টা অ্যালগরিদম ফ্লোচার্ট একেবারেই পারবে এবং সবগুলো একই প্যাটার্নের। আমরা সেগুলো দেখবো আরো ডিটেলস। সো এটা গেলো আমাদের প্রথম অ্যালগরিদম ফ্লোচার্ট। আশা করি এখানে কোনো সমস্যা কারো নেই। যদি সমস্যা তোমাদের কোথাও ফেস হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব একটু পিছনে টেনে আবার একটু রিপিট করে দেখে নেওয়া। দেন কোনো সমস্যা থাকলে তুমি আমাদেরকে লাইভ ক্লাসে যেটা থাকবে সেখানে জানাবা, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানেও তোমার প্রশ্ন করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে সেখানে ইনবক্স করতে পারো। আচ্ছা, দেন আমরা আসবো হচ্ছে আমাদের সিমিলার কিছু প্রবলেম নিয়ে। এখানে আরো কিছু সমস্যা দেওয়া আছে, যেমন দুইটি সংখ্যা যোগ, এটা আমরা করেছি অলরেডি। তারপর হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য, বিয়োগ করতে হবে অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে। এখানে কোশ্চেনে যতগুলো প্যাটার্নে হয় আমরা সবগুলো প্যাটার্নে লেখার চেষ্টা করেছি। যেমন এক জায়গায় দেখো ভাষাগুলো ব্যবহার করে দেখো কিভাবে লেখা হয়েছে, দুটি সংখ্যা যোগ করার জন্য একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। তারপর লিখছি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করার জন্য একটি অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো। তো যোগ আর বিয়োগ সেম কাজ। তারপরে রয়েছে দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সাহায্যে। সো এটাও আরেকভাবে লেখা হচ্ছে, এখানে জাস্ট গুণ চিহ্ন দিলেই হবে। তারপরে দুটি সংখ্যার মধ্যে ভাগফল নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো, আরেকভাবে লেখা হচ্ছে। তারপর দুটি সংখ্যার ভাগশেষ নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো। লাস্ট যোগফল নির্ণয় করো 3টি 4টি অথবা 5টি সংখ্যার অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সাহায্যে। মানে তুমি ইনপুট দুইটা নিয়ে আমরা করলাম, 3টা দিতে পারি, 4টা বা 5টা, একই রকম, জাস্ট চলক বাড়াতে হবে। আমরা এগুলো দেখবো, সবগুলোই দেখবো। তো আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এখানে কিছু চিহ্নের সাথে পরিচিত হয়ে আসবো আগে। তো আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি প্রথমে, দেন আমি চিহ্নগুলো দেখবো। প্রথম বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের চলক জিনিসটা কি। চলক ইংরেজিতে আমরা বলি ভেরিয়েবল। সো ভেরিয়েবল বা চলক হচ্ছে সাধারণত ভেরিয়েবল একটা পাত্রের মতো, যেখানে তুমি যেই ডেটাটা রাখবা সেটাই থাকবে। ফর এন এক্সাম্পল দেখো, a ইকুয়ালস টু 25, b ইকুয়ালস টু 30। সো এখানে যে a এর মান 25, এর মান তুমি চাইলে কি অন্য কিছু দিতে পারতা, b এর মান অন্য কিছু দিতে পারতা। সো এ হচ্ছে তোমার একটা চলক যার কাছে মানগুলো থাকতে পারে বা মানগুলো চলতে পারে। এর মান যেমন 25 দিলে কারেক্ট, এর মান 5 দিলেও কারেক্ট, এর মান 10 দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো এই এবিসি এগুলো হচ্ছে চলক যাদের কাছে মান থাকতে পারে, হ্যাঁ, একটা পাত্রের মতো, সে ক্যারি করে বিভিন্ন ভ্যালুগুলোকে, তাই এদেরকে বলা হয় ভেরিয়েবল, যার কাছে মানগুলো ভ্যারি করতেছে বা সে ক্যারি করতে পারে। আচ্ছা, দেন আমরা যদি ধ্রুবকের কথা বলি, ধ্রুবক বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে বোঝানো হয় যার মান স্থির বা যেটার মান কখনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি 3, 3 এর মান কি কখনো পরিবর্তন হবে? লাইক 3 is equals to 3, but 3 is not is equals to 5, 3 is not is equals to 10, দ্যাট মিনস 3 এর মানটা ফিক্সড। একই রকম ভাবে পায়ের মান 3.14, ওকে। সো এই মানটাও কি ফিক্সড, এই মানটা পরিবর্তন হবে না। সো যেই জিনিসের মান পরিবর্তন হয় না সেটাই তো কনস্ট্যান্ট, সেটাই কি আমরা বলি ধ্রুবক। এখানে আরো কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা আমাদের সি প্রোগ্রামিং এ প্রয়োজন হবে, আমি এরকম কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা আমরা এখানে লিখেছি যে সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, মানে এ আর বি এর যোগফলটা সি এর কাছে থাকবে। এখানে ম্যাথমেটিক্সে এইটা এবং এইটা, মানে পরবর্তী লাইন যেটা এ প্লাস বি ইকুয়ালস টু সি, দুইটা লাইনই এক, দুইটা লাইনই একই কাজ, একই অর্থ প্রকাশ করে, যে
এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সি, সেম জিনিস। বাট সি প্রোগ্রামিংয়ে এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ডিফারেন্সটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে রাইট সাইডের ভ্যালু লেফট সাইড স্টোর হয়, মানে ডান দিকের যে মান সেই মানটা বাম দিকের যে চলক সেখানে জমা হবে। আর রিপিট, ডান দিকের মান বাম দিকের চলকে জমা হবে। তুমি যদি চিন্তা করো এটাকে একটা মানুষ, তাহলে একটা মানুষ আর এই চলকটাকে তুমি চিন্তা করো একটা বাসা, তাহলে কি হবে? মানুষ একটা বাসার মধ্যে থাকবে। ওকে, এটাই হওয়ার কথা। কিন্তু তুমি যদি এটাকে উল্টা লিখো, লাইক 25 ইজ ইকুয়ালস টু, এর মানে হচ্ছে বাসাটা মানুষের মধ্যে থাকবে, সেটা সম্ভব না। সো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই কথাটা কারেক্ট হলো, এইটা কিন্তু রং, মানে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সি এইভাবে লেখা যাবে না। এর কারণ হচ্ছে এইটার অর্থ দাঁড়ায় সি এর মানটা এ প্লাস বি এর কাছে থাকবে, যেটা সি প্রোগ্রামিং এ পসিবল না। ওকে, কারণ এ প্লাস বি তে একটা নির্দিষ্ট একটা চলক না। বাট এটা কিন্তু কারেক্ট যে এ প্লাস বি এর যে যোগফল সেটা সি এর কাছে যে জমা থাকবে, এই ফরমেশনটা কারেক্ট। এই সকল জায়গায় আমরা ভুল করি বা ভুল হয়ে যায়। আবার অনেক সময় প্রোগ্রামিং এ তোমাকে দেখা যাবে যে একটা প্রবলেম দিয়ে বলবে, এই একটা কোডিং দিবে, দিয়ে বলবে এই কোডিং এর ভুলগুলোকে সংশোধন করো। সো তুমি যদি কোন জিনিসগুলো ভুল এটা যদি না জানো, তাহলে কিন্তু তুমি এটা সলভ করতে পারবে না। সো আমাদের এই প্রোগ্রামিং এ যখন শিখবো তখন দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে প্রোগ্রামিং যেহেতু কেস সেন্সিটিভ, কেসগুলোর বিষয়ে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত কোন কোন জিনিসের কারণে ভুল হয় সেটাও মাথায় রাখতে হবে, কারণ তুমি নিজেও ভুল করতে পারো, আবার তোমাকে ভুল কোডিং দিয়ে বলতে পারো এটাকে সংশোধন করো, সেটাও তোমার জানতে হবে। সো দুইটার জন্য তোমার একইভাবে সলিউশন করতে হবে। দেন আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে কেস সেন্সিটিভ এর যে বিষয়টা। দেখো আমরা এখানে এর মান লিখলাম 5, আবার লিখলাম এর মান 5, আবার এর মান 20, এর মান 20। এখন কোশ্চেন হচ্ছে তাহলে স্মলার এ বা লোয়ার কেসের যে এটা রয়েছে তার মান কত? দেখো এর মান 5, এর মান 20, এর মান 17, তিনটা মান আছে। হ্যাঁ, লোয়ার কেসের যে এ আছে তার, সে এর মান কত? তো বেশিরভাগই অনেকেই হয়তো ভাবে যে 5, অনেকেই ভাবে তিনটাকে যোগ করে বলি, অনেকেই ভাবে আচ্ছা বড়টাকে বলি, অনেকে ভাবে আচ্ছা ছোটটাকে বলি। বাট আসলে এরকম কিছু না। সি প্রোগ্রামিং এর বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে যে সি প্রোগ্রামিং সবসময় লাস্ট ভ্যালুকে ক্যারি করে। আই রিপিট, লাস্ট ভ্যালুকে ক্যারি করে। মানে একই নামের যদি চলক হয়, আমাদের একই নামের চলক রয়েছে তিনটা, এবং এটার মধ্যে সর্বশেষ যে মান সেই মানটাকে তার কাছে জমা রাখবে, সর্বশেষ মানকে জমা রাখবে। মানে এর মান হচ্ছে 17, এটাই তার কাছে থাকবে। কারণ হচ্ছে তার কাছে একটাই জায়গা, একটা মান রাখার জন্যই জায়গা। তো এ প্রথমে 5 রাখলো, পরবর্তীতে এসে যখন তুমি বললে এর মান 20, তখন সে 5কে সে ভুলে যেয়ে 20কে রাখবে। আবার তুমি বললে 17, তখন সে 20কে ভুলে যে 17কে রাখবে। মানে এর মান লাস্ট যেটা তার কাছে সেই মানটাই থাকবে, আর আগের মানগুলোকে সে রিপ্লেস করবে। কেন করবে? এটার জন্য মেমোরির একটা বিষয় আছে। আমরা এগুলা সি প্রোগ্রামিং এর যখন বেসিক ক্লাসটা নিব তখন আমরা বলবো। এখন জাস্ট আমরা ভেরিয়েবলের কাজগুলো দেখে নিলাম। আবার আরেক জায়গায় আমাকে বলছে যে বড় হাতের যে মানে ক্যাপিটালে তার মান কত। তো এখানে ক্যাপিটালের মান হচ্ছে 5। ওকে, কারণ সি প্রোগ্রামিং এ আপার কেস এবং লোয়ার কেস আলাদা আলাদা জিনিস, এবং যখন আমি আপার কেসে বললাম তখন সে চিনল যে এটা ডিফারেন্ট একটা ভেরিয়েবল, এবং সেই ডিফারেন্ট ভেরিয়েবলের জন্য সে ডিফারেন্ট যে মানটা আছে সেই মানটাকে তার কাছে রেখেছে। সে ফর এক্সাম্পল এর মান যদি 50 হতো, তাহলে সে এর মানটাকে 50 রাখতো। ওকে, সো নাও আমাদের এইখান থেকে মূল টপিকসটা ছিল যে সি প্রোগ্রামিং এ চলকের নাম যদি একই রকম হয় তাহলে তার কাছে সর্বশেষ যে মান সেই মানটাকে তার কাছে রাখবে। আরেকটা বিষয় হচ্ছে আপার কেস এবং লোয়ার কেস যদি থাকে সে এটাকে আলাদা করেই সে ট্রিট করবে, এবং আলাদা আলাদা মান থাকলে সে আলাদা আলাদা মানই তার কাছে রাখবে। দেন আমরা ম্যাথমেটিক্যাল কিছু ফান্ডামেন্টাল যে সাইনগুলো রয়েছে বা লজিক্যাল যে সাইন আছে সেই সাইনগুলো নিয়ে কথা বলবো। সি প্রোগ্রামিং এর মধ্যে আমাদের আর ম্যাথের মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমরা ম্যাথমেটিক্সে যেখানে প্লাস ব্যবহার করি, সি প্রোগ্রামিং অ্যাজ ইউজুয়াল সেটা প্লাসই থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস থাকে। মাল্টিপ্লিকেশনের জন্য যে সাইন থাকে সেটা সি প্রোগ্রামিং সে স্টারের মতো হয়ে যায়, কারণ আমরা জানি কিবোর্ডে তো মাল্টিপ্লাই করার জন্য স্টারই আমরা ব্যবহার করি। ম্যাথমেটিক্সে আমরা ক্যালকুলেটর হয়তো ডিভিশন বা ভাগের যে চিহ্নটা সেটা আমরা পাই, সেটাই ব্যবহার করি। কিন্তু সি প্রোগ্রামিংয়ে এটাকে দুইভাবে ব্যবহার করা যায়, ভাগফল এবং ভাগশেষকে আলাদা আলাদা দেখার জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা যায়। আমরা এই যে চিহ্নটা দেখছি স্ল্যাশ, এই চিহ্নটা হচ্ছে ডিভিশন বা ভাগফলের জন্য প্রকাশ করা হয়। আর এই যে পার্সেন্ট চিহ্নটা দেখছো, এটা যদিও আমরা পার্সেন্ট হিসেবে চিনি, এটার আরেকটা পরিচয় হচ্ছে সি ভাষায়। এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস। মডুলাস, MODULUS, মডুলাস সাইন। এই মডুলাস সাইনের কাজ হচ্ছে সে ভাগশেষ প্রকাশ করে।
মানে এই চিহ্ন দ্বারা ভাগফল এবং এই চিহ্ন দ্বারা ভাগশেষ। আমি এটাকে একটু ডিটেলস দেখাতে চাচ্ছি। ধরো আমি বললাম যে এর মান হচ্ছে 5 এবং আমি বি এর মান বললাম হচ্ছে 2। ওকে, সো আমি এখানে যদি বলি সি ইজ ইকুয়ালস টু এ স্ল্যাশ বি, এই কথার অর্থ হচ্ছে তুমি যদি ভাগ করো এই জায়গার মধ্যে 5কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে, তুমি একটা ভাগফল পাবা, একটা ভাগশেষ পাবা। তো এখানে 2 হবে ভাগফল, এটা হবে 4, আমার ভাগশেষ হবে 1। তাহলে এখানে খেয়াল করো, যখন আমি বলছি a স্ল্যাশ বি, তখন এটা রেজাল্ট হচ্ছে 2, কারণ এটা ভাগফল প্রকাশ করবে। আবার একই রকম জিনিস যদি তুমি এখানে বলো লাইক a মডুলাস, দ্যাট মিনস এটা পার্সেন্ট সাইন, যেটা আমরা এটাকে মডুলাস বলবো ভাগশেষ, যেহেতু মডুলাস অফ বি, এর মানে এটা রেজাল্ট কত, তাহলে এর মান ছিল 5, এর মান 2, ভাগ করলে ভাগশেষ হচ্ছে আমার 1, তাহলে এটার মডুলাস বা রিমাইন্ডার, রিমাইন্ডার হচ্ছে ভাগশেষের ইংরেজি, তাহলে ভাগশেষের ইংরেজি রিমাইন্ডার, সো এটা রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 1। তাহলে এই যে দুইটা চিহ্ন, দুইটা আলাদা আলাদা জিনিসকে প্রকাশ করে। তাহলে ম্যাথমেটিক্সে আমরা ভাগ একটাই দিই এবং সেখানে আমরা একটা ফ্র্যাকশন ভ্যালু পাই, লাইক তুমি যদি 5/2 করো ক্যালকুলেটরে হয়তো পাবা 2.5, কিন্তু সি প্রোগ্রামিংয়ে যদি তুমি এইভাবে আলাদা আলাদা সাইন ব্যবহার করো, তাহলে তুমি ভাগফল আর ভাগশেষটাকে আলাদা আলাদা করে দেখতে পাবা। তবে সি প্রোগ্রামিং 2.5ও দেখা যায়, সেটা আমরা পরবর্তীতে সি প্রোগ্রামিং এ যখন যাব তখন অবশ্যই আলোচনা করব। এখন আমরা দেখছি যে কিভাবে ভাগফল ভাগশেষকে আলাদা করে চিহ্নিত করা যায় সাইন দিয়ে। ওকে, ম্যাথমেটিক্সে আমরা গ্রেটার দেন ইকুয়াল সাইন যেখানে ব্যবহার করতাম, সেটা গ্রেটার দেনের নিচে একটা আন্ডারলাইন হলে সেটা আমরা ইকুয়াল বলতাম। তবে সি প্রোগ্রামিং এ গ্রেটার দেন আর ইকুয়ালকে আলাদা আলাদা প্রকাশ করতে হয়, দ্যাট মিনস তুমি গ্রেটার দেন তারপরে একটা ইকুয়াল সাইন দিবা। ম্যাথমেটিক্সে আমরা লেস দেন ইকুয়ালটাকে এভাবে ব্যবহার করতাম এবং সি প্রোগ্রামিং এ লেস দেন এর পরে একটা ইকুয়াল দেওয়ার অর্থ লেস দেন ইকুয়াল। ম্যাথমেটিক্সে আমরা অ্যান্ড সাইন, যেটা তোমরা 9-10 ম্যাথমেটিক্সে করেছো, ইউনিয়ন, যেটা যেখানে সবকিছু একসাথে চলে আসছে, ইউনিয়ন, যেটাকে আমরা বলতাম অ্যান্ড। এই অ্যান্ড জিনিসটা ম্যাথমেটিক্সের মধ্যে ইউনিয়ন আকারে দেখাতো, আর সি প্রোগ্রামিং এ এই অ্যান্ড শব্দটা ব্যবহার করে দুইটা অ্যান্ড সাইন ব্যবহার করতে হয়। বলতে পারো স্যার একটা অ্যান্ড সাইন কেন ব্যবহার করলো না, সেটা পরবর্তীতে আমরা আসবো অবশ্যই। তারপর আমরা দেখছি একটা ইন্টারসেকশন। সো এটা আমরা সাধারণত ম্যাথমেটিক্সে অর বলতাম, মনে আছে যদিও, আশা করি তোমাদের। সো এখানে আমরা অর বলতাম, বাট সি প্রোগ্রামিং এ এই অর সাইনটাকে ব্যবহারের জন্য দুইটা প্যারালাল লাইন আমরা ব্যবহার করি, যেটাকে আমরা অর প্রকাশ করি। আরেকটা বিষয় হচ্ছে ম্যাথমেটিক্সে আমরা কোনো কিছুকে ইকুয়াল বোঝাতে একটা ইকুয়াল সাইন ব্যবহার করতাম, লাইক ধরো লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড, এই জিনিসটা বোঝাতে আমরা এইভাবে লিখতাম, রাইট, একটা ইকুয়াল সাইন। বাট সি ভাষায় তুমি যদি এরকম প্রকাশ করতে যাও যে বাম দিক আর ডান দিক সমান বা দুইটা মান সমান, তাহলে তোমার দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, মানে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে। আমরা বলতে পারি এটাকে ইকুয়াল ইকুয়াল, মানে লাইক 2, তুমি যদি বলো 2 এর সমান, সি ভাষা বলতে চাও, তাহলে তোমার লিখতে হবে 2 ইকুয়াল ইকুয়াল 2, দ্যাট মিনস দুইটা 2 ইকুয়াল। আচ্ছা, সি ভাষায় যদি তুমি বলতে চাও যে নট ইকুয়াল, ম্যাথমেটিক্সে আমরা নট ইকুয়াল লাইক এভাবে লিখি, ইকুয়াল সাইন দিয়ে একটা কেটে দেই। আর সি ভাষায় নট ইকুয়ালকে বোঝানোর জন্য ফার্স্ট একটা এক্সক্লেমেটরি সাইন, এটাকেই বলা হয় নট, তারপর একটা ইকুয়াল সাইন। ফর এন এক্সাম্পল, আমি যদি বলি 3 ইজ নট ইকুয়াল টু, তাহলে আমি এভাবে লিখতে হবে 3 ইজ নট ইকুয়ালস টু 2, মানে 3 আর 2 সমান না, এটা বোঝানোর জন্য নট ইকুয়াল এইভাবে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট এই টপিক্সটা, কারণ এটার উপর বেস করে কিন্তু আমরা সামনে অনেক কিছু দেখবো। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এটা তোমরাও নোট করবে, আর আমি তো এই পিডিএফটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। দেন হচ্ছে আমরা পরবর্তী যে সমস্যা, সেই সমস্যাটা যাবো সমস্যা 2, এবং এখানে বলছে যে দুইটি সংখ্যা বিয়োগফল করতে হবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দিয়ে। দেখো এই যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, এদের কিন্তু আমরা সি প্রোগ্রামিং এ করব। আমরা আজকের ক্লাসটাতে শুধু অ্যালগরিদম এন্ড ফ্লোচার্টের মধ্যে ডাইভ দিচ্ছি ইন ডিটেলস। নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এ একটা বেসিক ক্লাস নিয়ে সেটাতে ডাইভ দিব। তারপর থেকে আমরা অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট পাশাপাশি যে করবো, পাশাপাশি সি প্রোগ্রামিংটাও করব। তো এখানে অ্যালগরিদমের মধ্যে যদি আমি দেখি, আগের মতোই সবকিছু কাজ শুরু করতে হবে। তারপরে এবি ইনপুট নিই, তারপর হচ্ছে এখানে নয় ঋষিকার হবে, নিয়ে লিখতে হবে, কারণ নেই নয় একার লিখবা না, কারণ নেই বলতে নাই বোঝানো হয়, মানে এটা নাই কিছু আর কি, এরকম বোঝায়। সো নিয়ে লিখতে হবে। তারপর সংখ্যা দুটি x ইকুয়ালস টু a মাইনাস b বিয়োগ করি, তারপর ফলাফল x প্রকাশ করি, কাজ শেষ করি। আগের মতোই জাস্ট যোগের জায়গায় আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি। সো এটার ফ্লো চার্টটাও দেখতে একই রকমই হবে, a b ইনপুট, দেন আমরা x ইকুয়ালস টু a মাইনাস b প্রিন্ট করব x কে, ফলাফল স্টপ। ওকে,
সো এগুলো খুব সিম্পল, যোগের জায়গায় বিয়োগ ব্যবহার করেছি সাইন। এরপর যদি তোমাকে গুণ করতে বলে একই কাজ করবা, জাস্ট এখানে গুণ চিহ্ন, এখানে গুণ লিখেছি, ফলাফল এক্স প্রকাশ করি। একটু খেয়াল করো আমরা এখানে কি কি চেঞ্জ করেছি, এখানে কিন্তু ফলাফল লিখেছি, হ্যাঁ এর আগে এটা কিন্তু আমাদের যোগফল ছিল, আমরা এখানে ফলাফল ইজি করে দিলাম আর একটু। সো এখানে আমরা গুণ ফল না লিখে জাস্ট ফলাফল লিখলাম। সো তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। তারপর হচ্ছে আমরা এখানেও সেম ফ্লো চার্টটা একই রকম হবে এ স্টার বি মানে ইনটু বি, দেন প্রিন্ট এক্স, ফলাফল স্টপ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা যদি বলে ভাগফল নির্ণয় করি তাহলে আমাদের সাইনটা হবে কিরকম দেখো। ভাগফলের জন্য আমরা জানি স্ল্যাশ সাইন ব্যবহার করতে হয়। সো আমরা সংখ্যা দুটি এক্স ইকুয়ালস টু এ স্ল্যাশ বি মানে ভাগ করি, দেন আমরা ভাগফলটাকে এক্সটাকে প্রকাশ করি। তারপরে আমাদের ফ্লো চার্টটাও একই রকম, এই জিনিসটাই জাস্ট ফ্লো চার্টে চেঞ্জ হবে সাইনটা, বাকিগুলো সব আগের মতোই। তারপরে আমাদেরকে বলেছে 5 নম্বর সমস্যা ভাগশেষ নির্ণয় করতে হবে। সো ভাগশেষের জন্য আমাদের একই কাজ, সংখ্যা দুটি ইনপুট নিয়ে আমরা x ইকুয়ালস টু a মডুলাস অফ b দিয়ে দিব। মডুলাস মানে হচ্ছে এখানে ভাগশেষ প্রকাশ করবে, ভাগশেষ ইংরেজি হচ্ছে রিমাইন্ডার, a মডুলাস অফ b ব্যবহার করেছি। সো ভাগশেষ x প্রকাশ করি, কাজ শেষ করি। সো ফ্লো চার্টও একই রকম ভাবে আমাদের জাস্ট মডুলাস সাইনটা দিয়ে দিলেই কাজ শেষ। ফাইনালি আমাদের আরেকটা ডিফারেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। এতক্ষণ আমরা দুইটা দিয়ে করেছি, যদি তোমাকে তিনটা সংখ্যার যোগ বলতে পারে, বিয়োগ বলতে পারে, গুণ বলতে পারে, যদি এরকম বলে তাহলে কি করবা? তাহলে তুমি জাস্ট একটা চলক বাড়ায় নিতে হবে, তাই না? তিনটি সংখ্যা এ বি ও সি ইনপুট নিয়ে এটা লিখতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে একটা সংখ্যা বাড়ছে, সো আমরা এ বি সি ইনপুট নিব। তিনটি সংখ্যা এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সিও হবে এই জায়গাটার মধ্যে, যেহেতু আমি একটা অ্যাড করেছি, যোগ করি। আমি এটা কারেকশন করে দিব তোমাদের পিডিএফ এ। যোগফল এক্স প্রকাশ করি, কাজ শেষ করি। তো এখানে ফ্লো চার্টের মধ্যে আমরা এখানে ইনপুট নিয়েছি এ বি ও সি, যেহেতু আমাদের তিনটা সংখ্যা লাগবে এখানে, আর এখানে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, দেন প্রিন্ট এক্স স্টপ। সো এখানে চলকের বিষয়ে তুমি চলকের নাম যে কোনো কিছুই ধরতে পারো। এখানে আমি এবি নিয়েছি, তুমি চাইলে এক্স ওয়াই জেড নিতে পারো, হোয়াট এভার তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। এরপরে তোমার এল এম এন এগুলো নিতে পারো, বাট চলকের নামে ঘোষণার কিছু নিয়ম আছে। আপাতত সিম্পলগুলো ইউজ করো, আমরা যখন নিয়ম গুলো পড়বো সি প্রোগ্রামিং এ যখন শুরু করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে কি কি নাম চলকে নেওয়া যায়। ওকে, আজকে আমাদের বেসিক বিষয় ছিল হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, সিম্পল গুলো আমরা দেখলাম, এবং এই প্যাটার্নে মানে এই 5টা ধাপে আমাদের 18-20টা থাকবে। যেমন তোমার থাকবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাদের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, এগুলো সূত্র জানলেই সবগুলো করা যায়, এগুলো কোনো ফ্যাক্ট না। সো এই হচ্ছে আমাদের আজকে 6টা প্রবলেম আমরা এখানে দেখলাম। হোপফুলি 6টা প্রবলেম তোমরা ভালো করে বুঝেছো, এবং এই 6টা প্রবলেমের মধ্যে সবগুলাই একই প্যাটার্নের, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিসটি ভাগফল ভাগশেষ নিয়ে আমরা কাজ করেছি, আর একটাতে একটা চলক বাড়িয়ে নিয়েছি। সো তোমরা চাইলে এই প্যাটার্নে অনেকগুলো নিজেদের মতো বাসায় প্র্যাকটিস করতে পারো। তো ডেফিনেটলি তোমাদের যেটা বাড়ি কাজ থাকবে সেটা হচ্ছে এগুলা বাসায় খাতায় নোট করবা, যত ইজি লাগুক, রিপিট, যত ইজি মনে হোক, তোমার অবশ্যই এটা খাতায় করতে হবে। আর কিছু ভুল ধরাই দিচ্ছি, স্টুডেন্টরা যে ভুলগুলো করে সেগুলো একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা অ্যালগরিদমের ভুলগুলো বলছি, অনেকে ধাপ লিখে না, সো ধাপ 1-2 এগুলো স্পষ্ট যেন হয়, প্লাস ভাষাগত যে বিষয় সেগুলো অলরেডি বলে দিচ্ছি। ফ্লো চার্টে যে ভুলগুলো স্টুডেন্টরা করে, ইনপুটের বক্সের সামান্তরিকটা কিন্তু এই ডান দিক থেকে এসে বামে এসে কার্ভ হয়েছে, তাই না? অনেকে কিন্তু এটাকে ভুলে এই যে এইভাবে কার্ভটা দেয়, হ্যাঁ এইভাবে দিলে কিন্তু হবে না, হ্যাঁ এটা কিন্তু বক্স না, এটা ক্রস, এরকম হবে না। আবার অনেকে এটাকে কিন্তু ভুলে এরকম ভাবে যে আর একটা বক্সই তো সমানই দিই, এটাও কিন্তু ক্রস। ইনপুটের বক্স এভাবে ডান থেকে বামে বাঁকা হয়ে আসবে, এটাই হচ্ছে কারেকশন ফরম্যাট। আবার প্রসেসিং বক্স যেটা, সেটাকে কিন্তু অনেকে একটা বাঁকা আবার একটা সোজা এই ধরনের কিন্তু বানায়, এই ধরনের বানালে হবে না। হ্যাঁ, এই ফ্লো চার্টের এই সাইনগুলা, যে বক্সের যে সাইনগুলো, এই জিনিসগুলোই কিন্তু তোমাকে মার্কস দিবে। সো এগুলোতে ভুল করা যাবে না। আবার স্টার্ট স্টপ চিত্রে কিন্তু অনেকে এটা ডিম্বাকৃতি হলেও এটাকে অনেকে একদম গোল বৃত্তের মতো হয়, গোল বৃত্তের মতো হইলে কিন্তু ভুল। গোল বৃত্তের মতো যদি তুমি আঁকো, এই বক্সটার নাম কিন্তু আছে, এই বক্সটার নাম হচ্ছে কানেক্টিং বক্স। ওকে, কানেক্টিং বক্স। সো এই ধরনের বক্স গোল বৃত্ত স্টার্ট স্টপের জন্য হবে না, ডিম্বাকৃতি হতে হবে। সো এই ভুলগুলো করা যাবে না, এগুলো ভুলগুলো বলে দিচ্ছি, এরপরও ভুল করলে কিন্তু আর কিছুই করার নাই। সো ভুলগুলো অবশ্যই যেন না করো তার জন্য আগে থেকে বলে দেওয়া। সো আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট যে লেকচার, সেই লেকচারে আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং এর একদম বেসিক টু অ্যাডভান্স যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটা দেখায় দিব। দেন এরপরে আমরা এই 6টা প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট তো আজকে করে ফেললাম, পাশাপাশি সি প্রোগ্রামিংটাও দেখে ফেলবো। তারপর থেকে আমাদের ক্লাসগুলো এই প্যাটার্নেই চলতে থাকবে। সো আজকের জন্য এই পর্যন্তই থাকলো। যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট লাইভ ক্লাসে অথবা আমার ফেসবুক পেজে সেখানে এসে জানাবা, অবশ্যই আমি সেগুলোকে সলভ করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।